আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। ইংলিশ লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের ক্লাস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ন্যারেশন। আমাদের একাডেমিক ইংলিশ গ্রামারে ক্লাস 7 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসে ন্যারেশন একটা গুরুত্বপূর্ণ টপিক এবং ছাত্রছাত্রীরা ক্লাস 7 থেকে শুরু করে এই ন্যারেশন নিয়ে পড়াশোনা করে বিভিন্ন বই থেকে, বিভিন্ন ভিডিও থেকে, কিন্তু তারপরও তার ন্যারেশনে দুর্বল থেকে যায়। কিন্তু আমি আশা করছি আজকের ভিডিও দেখার পরে তাদের ন্যারেশনটা এতটাই সহজ হবে যে তারা যে ক্লাসেই হোক না কেন, ক্লাস 7 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরাই, শিক্ষার্থীবৃন্দ এই ন্যারেশনে পারদর্শী হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিও আমরা শুরু করি। ন্যারেশন আমরা স্ক্রিনে লিখে রেখেছি। আমি ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ উক্তি। ন্যারেশনের আরেক নাম স্পিচ। বক্তার বক্তব্য অন্যের নিকট ব্যক্ত করাকে ন্যারেশন বলে। আমরা জানি ন্যারেশন প্রথমত দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্য যখন হুবহু বর্ণনা করা হয় সেটা হলো ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন আমরা যদি আরো একটু সহজ করে বলি, ইনভার্টেড কমার ভিতরে কমা এবং ইনভার্টেড কমা সংবলিত যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো হলো প্রত্যক্ষ উক্তি, ডিরেক্ট ন্যারেশন। আমরা আর ইনডিরেক্ট ন্যারেশন তোমাদের পরীক্ষায়, তোমাদের ক্লাস 6, 7, 8, 9, 10 সব সময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে, কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ারে যারা আছে, সেকেন্ড ইয়ারে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট দুই ধরনের ন্যারেশনটাই আসে। আমরা ন্যারেশনের এই সুবিধার্থে আলোচনার সুবিধার্থে আমরা ন্যারেশনটাকে মোটামুটি 3টা ফেজে ভাগ করছি, যাতে তোমাদের কাছে আলোচনাটা বোরিং না হয়। খুব বিশদ যদি ভিডিও আলোচনা হয় তাহলে সেই ভিডিওগুলো, সেই পড়াগুলো তোমাদের কাছে একটু বোরিং লাগে। তোমাদের পড়াটাকে একটু আনন্দদায়ক এবং সহজ করার জন্য আমরা এটাকে 3টি ভাগে ভাগ করছি। আমাদের ফেজ 1 যেটা, সেটা হলো বেসিক কনসেপ্ট। ফেজ 2 সেন্টেন্স ন্যারেশন। ফেজ 3 প্যাসেজ ন্যারেশন। আমরা আজকে আলোচনায় বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো। বেসিক কনসেপ্ট সমস্ত ইংলিশ গ্রামার বলো, তুমি যে টপিকসই পড়তে যাও সেখানে কি তোমাকে কিছু বেসিক নিয়ম জানা দরকার। যে বেসিক নিয়মগুলো জানা থাকলে তুমি সেখান থেকে সেন্টেন্স ন্যারেশন পড়বা, প্যাসেজ ন্যারেশন পড়বা। তাহলে আমরা আজকে ন্যারেশনের যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক কনসেপ্ট। তাহলে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, he said to me, comma, inverted comma ভিতরে I have gone there। এই যে আমরা একটা সেন্টেন্স লিখলাম, he said to me I have gone there। এখানে দেখো দুটো ক্লজ, he said to me I have gone there। আমরা এখানে এই যে দুটো ক্লজের এই যে ক্লজটা, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন তোমরা আবার হঠাৎ করে যে পড়তেছিলাম ন্যারেশন, আবার সেখানে ক্লজ কোথা থেকে আসলো, এটা তোমাদের মাথায় একটু চলে আসবে যে ক্লজটা আমরা একটু বলি। সাবজেক্ট এবং ভার্ব সংবলিত, সাবজেক্ট এবং ভার্ব সংবলিত একগুচ্ছ শব্দকে বলা হয় ক্লজ। দেখো এখানে এই একটা সাবজেক্ট, সেট একটা ভার্ব, আর একটা সাবজেক্ট, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, গন একটা প্রিন্সিপাল ভার্ব। তার মানে এটাও একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই ক্লজটা এইটা প্রিন্সিপাল ক্লজ, এইটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এবার আসি প্রিন্সিপাল ক্লজ। এই যে এটাকে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব আমরা আগেই বলছি, আজকের যে আলোচনাটা সেটা হবে বেসিক কনসেপ্ট। সমস্ত ন্যারেশনের বেসিক আলোচনাটা হবে আজকে যে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ভার্ব কি? সে। আর এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব।
আমরা বললাম প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর টোটাল যে সাবঅর্ডিনেট ক্লোজ, এই টোটাল সাবঅর্ডিনেট ক্লোজটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে একটু আমরা জেনে নিলাম এই যে নারেশন, এই নারেশন একটা ডাইরেক্ট নারেশন, আর ডাইরেক্ট নারেশন কিভাবে চিনব, সেখানে একটা কমা থাকবে, সেখানে ইনভার্টেড কমা থাকবে, কমা ইনভার্টেড কমা সংবলিত যে অংশটা থাকবে সেটা হলো ডাইরেক্ট নারেশন, আর যেটা কমা ইনভার্টেড কমা থাকবে না সেটা ইনডাইরেক্ট নারেশন। তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর টোটাল যে সাবঅর্ডিনেট ক্লোজ, সেই সাবঅর্ডিনেট ক্লোজটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ভাষা কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা চিনতে পারবা। আমাদের ন্যারেশনের পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচ থেকে পার্সনের পরিবর্তন হয়, টেন্সের পরিবর্তন হয়, এবং যদি আমাদের নৈকট্যবাচক শব্দ থাকে সেই নৈকট্যবাচক শব্দগুলোর পরিবর্তন করতে হবে। আমরা বেসিক কনসেপ্টের আজকে আলোচনা, আমাদের এই আলোচনা তিনটা ধাপে বিভক্ত। এই যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টের ধাপ হলো তিনটি। সেখানে আমরা প্রথমেই দেখলাম রুলস অফ পারসন, সিকোয়েন্স অফ টেন্স, নৈকট্যবাচক শব্দ, দূরত্ববাচক শব্দে পরিবর্তন। তাহলে আমরা দেখি যে প্রথমেই রুলস অফ পারসন। আমরা এখানে যে সেন্টেন্সটি লিখেছি, ইট সে টু মি আই হ্যাভ গন দেয়ার, যে আমি এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, এখানে গিয়েছি। দেখো এখানে আমরা যদি লিখি যে রুলস অফ পারসন, আমাদের পারসন কয়টি তোমরা অনায়াসে বলতে পারবে। পারসন কয়টি? তিনটি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমাদের এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন। যে আমরা যে কথাটা বললাম যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে, এই দেখো ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি থার্ড পারসন থাকে তাহলে নো চেঞ্জ। এই কথা তোমরা আবার একটু ভালো করে বুঝে নাও। রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের কি অনুসারে পরিবর্তন? সাবজেক্ট অনুসারে পরিবর্তন। রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুসারে পরিবর্তন, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। আশা করি খ্যাতি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি এই সেন্টেন্সটা তুমি জানো না, তারপর তোমাকে যদি একটু বলি, একটু যদি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, কি একটু ঠিক দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তুমি এখন জিজ্ঞেস করতে পারো যে তোর কোথা থেকে আসলো। এইটা তোমাকে আমি নেক্সট দিন যখন আমরা সেন্টেন্স ন্যারেশনটা শিখাবো তখন তোমাদের আমরা বলবো যে কিভাবে সেন্টেন্সে টোল করো। আজকে শুধু তুমি একটু দেখে যাও ফর বেসিক কনসেপ্টে, যেখানে কমা ইনভার্টেড কমা হলো দ্যাট হলো। এইখানে দেখো আই সেকেন্ড পারসন, অবশ্যই তুমি জানো আই ফার্স্ট পারসন। আর এখানে আমরা বলছি যদি রিপোর্টেড স্পিচের ভিতরে ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন। আইটা ফার্স্ট পারসন, যাদের সাবজেক্টের কাছে তাহলে হবে হি। ঠিক আছে, আইটাকে আমি তো সে ছিল, এই যে রিপোর্টিং ফার্স্ট পারসন আছে সাবজেক্ট অনুসারে পরিবর্তন এটা। তাহলে হি হ্যাভ থেকে হবে হ্যাড গন, হেয়ার থেকে দেয়ার। আচ্ছা একটা বুঝতে না, ঠিক আছে আবার আমরা বুঝাচ্ছি। তাহলে আমরা এইটুকু বুঝলাম ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে পরিবর্তন, থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এরপরে দেখো আমাদের বেসিক কনসেপ্টের পরের অংশে আমরা এসে দেখলাম যে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে? যে টেন্সের পরিবর্তনটা, টেন্স প্রথম দেখো আমাদের প্রেজেন্ট টেন্স কয়টা আছে? চারটা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অল প্রেজেন্ট, অল পাস্ট। তার মানে কি হলো? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস,
প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হলো সমস্ত প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে পাস্টের যে পরিবর্তন, একের সাথে 3, 2 এর সাথে 4, খুব সহজ, খুব সহজে। এক যদি 1 থাকে একের সাথে 3, তার মানে কি পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। 2 পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সের পরিবর্তনটা কত সহজে তুমি বুঝে নিলা যে কিভাবে অল প্রেজেন্ট, পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আমি তোমাকে কি বললাম যে একের সাথে 3, 2 এর সাথে 4, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি ফিউচারে। ফিউচার মানে কি কিছু অক্সিলারি থাকবে, যেমন শ্যাল, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাভ টু। তার মানে কি যদি পাস্ট থাকে মানে ফিউচার, আর ফিউচার যদি থাকে ফিউচার ইন দ্য পাস্ট। এই যে ফিউচারের পরিবর্তনটা এইভাবে, তাহলে আমাদের টেন্সের নিয়মটা তুমি সহজেই শিখে গেলে আজকে। তাহলে আমরা প্রথম দুটো ক্লাসে আমরা প্রথম কনসেপ্টটা, বেসিক কনসেপ্টের প্রথমটা দেখলাম কি রুলস অফ পার্সন, তারপরে এসে আমরা কি দেখলাম সিকোয়েন্স অফ টেন্স। আমরা সেটা বুঝে নিচে আবার দেখি হি said to me, comma, inverted comma ভিতরে ছিল I have gone, এই যে দেখো, তাহলে he told me, comma inverted comma তে দেখ আইটা আমি লিখছি পারসন, পরিবর্তন কি ছিল he। এবার দেখো had gone, কোন টেন্স আছে past perfect, তুমি এখন শিখে গেলে past প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কি হবে past perfect had gone। এর পরের অংশটাই তুমি আসো যে আমরা কি লিখছি নৈকট্যবাচক শব্দ, দূরত্ববাচক শব্দে পরিবর্তন। নৈকট্যবাচক কিছু শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তন, তার মানে কি কাছের শব্দগুলোকে দূরের শব্দে পরিবর্তন করে দিতে হবে। যদি কোনো সেন্টেন্সে এই যে নাও, নাও থাকলে দেন হিয়ার, দেয়ার, কাম, গো, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমরো, the next day। এরকম যে সমস্ত নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করে দিতে হবে। কি বুঝতে পারছো? আমরা কিছু শব্দ তোমাদের পড়ে লিখে দিচ্ছি যে তোমরা এই শব্দগুলো দেখে দেখে যাতে পড়ে নিতে পারো। যদি আমরা নৈকট্যবাচক শব্দে দিস থাকলে আমরা কি হবে দ্যাট, নাও যদি থাকে তাহলে কি হবে দেন, হেয়ার যদি থাকে, হেয়ার থাকলে দেয়ার, কাম যদি থাকে গো, টুডে, দ্যাট ডে, yesterday, the previous day। যদি থাকে টুমরো, থাকলে the next day। এরকম কিছু ওয়ার্ড আমরা এখানে দেখি যে ছিল কি হেয়ার, তাহলে হেয়ারটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে দেয়ার। বুঝতে পারলা? আবার একটু আমরা আমাদের আজকের আলোচনায় যে ডিরেক্ট থেকে ইন্টারভিউ করার জন্য বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টে আমরা এসে দেখলাম কি রুলস অফ পারসন, পারসনের রুলস ছিল কয়টা, একটু জাম্প করলাম, তার একটু সামারাইজ করে দেখি যে রুলস অফ পারসন, পারসনের রুলস কয়টা, তিনটা। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন, রিপোর্টেড স্পিচের ভিতরে সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুসারে পরিবর্তন, থার্ড পারসন থাকে কোনো পরিবর্তন করতে হবে না। টেন্সের নিয়মটা কি অল প্রেজেন্ট অল পাস্ট, পাস্টের নিয়মটা কি একের সাথে 3, 2 এর সাথে 4, আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। আর কি করতে হবে নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখছি।
এতক্ষণ আমরা ন্যারেশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা উপস্থিত হব সেন্টেন্স ন্যারেশন। সমস্ত সেন্টেন্স তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, তোমরা সেন্টেন্স যে 5 প্রকার অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে সেন্টেন্সগুলো এইগুলো কিভাবে চেনা যায় এবং বুঝিয়ে পড়ার চেষ্টা করবা, এইগুলো আজকে মাথায় পড়বা এবং যে আমরা যতটুকু আলোচনা করলাম ততটুকু সুন্দর করে খাতায় লিখে বারবার রিভিশন করবা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।